প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সানজিদা হিয়া। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো বাড়ি বেচা কেনার বিভিন্ন তথ্য নিয়ে। সেজন্য আজ আমাদের সাথে রয়েছেন কেলার উইলিয়াম ল্যান্ডমার্ক ট্যুর লাইসেন্স রিয়েলটর নুরুজ্জামান সর্দার। কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি। আচ্ছা, আজ আমরা বললাম বাড়ি বেচা কেনা নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি আপনার কাছে একটা প্রশ্ন আমি জানতে চাই যে এই যে প্যান্ডামিকের পর থেকে 4-5 বছর ধরে যারা মানে অনেক অর্থ পেয়েছে প্যান্ডামিকের পর থেকে, যাদের কাছে কিছু সঞ্চিত অর্থ রয়েছে, সেটা যদি ব্যাংকে না রেখে কোনো ইনভেস্টমেন্ট করা হয় বাড়ি কেনার ক্ষেত্রে, সেটা আসলে কতটা প্রফিটেবল? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। ধন্যবাদ। আজকে যারা স্টুডিওতে এবং ভবিষ্যতে এটা দেখবেন আমাদের কমিউনিটির জন্য, তাদের সকলকে অনুরোধ করব যে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আসলে সঞ্চিত অর্থ আপনি কি অ্যাকাউন্টে রাখবেন নাকি ইনভেস্ট করবেন। ইনভেস্ট করলে কোনটা করলে আপনার জন্য বেটার হবে। অ্যাবসলিউটলি ইজ এ গুড কোয়েশ্চেন। আপনি জানেন যে আমেরিকার যে কোনো ব্যাংকে যখন কোনো সঞ্চিত অর্থ রাখা হয় সেটার ইন্টারেস্ট রেট খুবই কম। আর এখানে ইনভেস্টমেন্ট প্রপার্টি অলওয়েজ যে কোনো সময়ের জন্য আপনি যখন অ্যাকাউন্টে রাখার চাইতে আপনি একটা প্রপার্টি যদি কেনেন, ধরেন আপনি ভাড়া দেওয়ার জন্য আপনি চিন্তা করলেন যে আমি একটা বাড়ি কিনবো, যে বাড়িটা শুধু আমি ভাড়া দিয়ে রাখবো। এখানে ভাড়া দিয়ে রাখলে আপনার যে প্রফিটটা মার্জিন হবে সেটা কখনোই আপনার ইন্টারেস্ট রেটের সমান হতে পারে না। এখানে দুটা জিনিস ইম্পর্টেন্ট আপনাকে। একটা হচ্ছে আপনি যখন বাড়িটা কিনলেন, বাড়ি কেনার পরে আপনার প্রথমে হলো আপনি পুরো বাড়িটা, যদি সে ধরেন একটা বাড়ি আপনি $1 মিলিয়ন দিয়ে কিনলেন, সেখানে 20% ডাউন পেমেন্ট দিলে আপনার মাত্র $200,000 খরচ হচ্ছে। $200,000 খরচ হলে আপনি একটা 2 ফ্যামিলি হাউস কিনলেন, সেখানে আপনি 2টা ফ্লোর ভাড়া দিবেন, তথা আমাদের কমিউনিটির বেসমেন্টও মানুষ ভাড়া দিচ্ছে। সব মিলাইয়া যে অ্যামাউন্ট আপনি পাবেন, নর্মালি বর্তমানে 3 বেডরুম 2 বাথরুম হইলে 3,000 টাকা ভেরি ইজিতে ভাড়া দেওয়া যায়। তো একটা বাসা থেকে নর্মালি আপনি 7 থেকে 8,000 টাকা ভাড়া পাচ্ছেন। সেখানে 20% ডাউন পেমেন্ট দিলে আপনার 5 থেকে 5,500 টাকা মর্গেজ আসতেছে। এরপরে বাড়ির সমস্ত খরচ মিটানোর পরও 1 থেকে 1,500 টাকা আপনি ওই বাড়িটা থেকে নিজে পাচ্ছেন, সব খরচের পরেও। এখন আপনি একটা বাড়ি থেকে আপনি মাত্র $200,000 ইনভেস্ট করে, এরপরে যদি ধরেন আপনার ক্লোজিং কস্ট সহ যদি আমি বলি, সেখানে ধরেন $250,000 আপনি ইনভেস্ট করলেন। $250,000 আপনি ইনভেস্ট করে প্রতি মাসে এখান থেকে একেবারে সর্বনিম্ন যদি 1 থেকে 1,500 টাকা আপনি ইনকাম করেন, ইজ অ্যাবসলিউটলি গুড মানি। তথা এই বাড়িটাই আপনি 30 বছর পরে বাড়িটা পাচ্ছেন পুরো ফ্রি। এই বাড়িটা আর কোনো মর্গেজ থাকতেছে না, পুরো বাড়িটাই হচ্ছে আপনার। এখন $1 মিলিয়ন একটি বাড়ি আপনি পুরো পেয়ে যাচ্ছেন ফ্রিতে, আপনি মাত্র $250,000 ইনভেস্ট করলেন। 30 ইয়ার্স পরে এই বাড়িটা হবে 3 মিলিয়ন, এই বাড়িটার প্রাইসটা হবে 3 মিলিয়ন। দ্যাট মিনস আপনার $250,000 আপনার কিন্তু 8 টাকা যাচ্ছে না, কারণ আপনার ভাড়ার টাকায় মর্গেজটা কভার হয়ে যাচ্ছে। ভাড়ার টাকায় মর্গেজ কভার হয়ে যাওয়ার পরে আপনি ইনভেস্ট করলেন যে টাকাটা, তার চাইতে আপনি কিছু টাকা ওখান থেকে প্রফিট ব্যাক পাইলেন। সেইটা পাওয়ার পরে আবার বাড়ির ভ্যালুটা বাড়তেছে। সো আপনি এই টাকাটা যদি ব্যাংকে রাখতেন, ধরেন 5 বছর পরে, কিংবা এখন যেটা যদি রেট হয়, ধরেন 600 টাকা আসে, $1 লক্ষ যদি আপনি রাখেন, 600 টাকা আপনি পাবেন মান্থলি। তো 600 টাকা করে মান্থলি যদি পান, $250,000 আপনি 1500 টাকা আপনি পাবেন। 1500 টাকা পাচ্ছেন আপনি $2.5 লাখ, রাইট? তো $2.5 লাখ 1500 টাকা হইলে আপনি যদি হিসাব করেন যে এই 1500 টাকা করে আপনার যদি 30 বছরের হিসাব করেন, আপনার কত টাকা হয়। আর সেখানে আপনি শুধু বাড়ি 1500 টাকা, কিন্তু আপনি তখন যেদিন বাড়ি ক্লোজিং করতেছেন তারপরের মান্থ থেকে আপনি কিন্তু ওই টাকাটা ইনকাম করতেছেন 1500 টাকা, রাইট? এই 1500 টাকা ইনকাম করার পরে আপনি আরো ফুল বাড়িটা যে 3 মিলিয়ন এটা দিয়ে ইনকাম করতেছেন, এই 3 মিলিয়ন টোটালটাই তো আপনার।
সো অবশ্যই ব্যাংকে রাখার চাইতে আমাদের ইনভেস্টমেন্টে যাওয়া এবং টাকা, তথা এটাকে আমরা যেটা মানুষ অনেকটা বলি যে প্যাসিভ ইনকাম, যে অ্যাকাউন্টে পড়ে থাকলো টাকাটা, সামান্য কিছু ইনকাম আসলো, দ্যাটস নট অ্যাকচুয়ালি, ইট ইজ নট ওয়ার্থ ইট ফর লট অফ পিপল। সো আমাদের কমিউনিটির জন্য ইনভেস্টমেন্ট, এবং নট অনলি আমাদের কমিউনিটি, অ্যাকচুয়ালি সবার জন্যই ব্যাংকে টাকা রাখার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি সে এই টাকা দিয়ে একটা বাড়ির কিংবা এই রিয়েল এস্টেট মার্কেটে কেউ ইনভেস্ট করতে পারে, অবশ্যই সেটা বেটার। ধন্যবাদ আপনাকে। আর এই যে আপনি বললেন যে একটা ইনভেস্টমেন্ট হাউস যখন কেউ পারচেস করে, তখন সেটার ওই যে বেসমেন্টের কথা বললেন, যে বেসমেন্টটা ভাড়া ওটা থেকেও কিছু একটা অ্যামাউন্ট চলে আসে মান্থলি। তো শোনা যাচ্ছিল যে বেসমেন্ট রেন্টের ব্যাপারে সিটি থেকে কোনো পারমিশনের ব্যাপারে কথা চলছিল, সেটা আসলে কতটুকু? ধন্যবাদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন করেছেন। নিউ ইয়র্ক সিটির জন্য ইস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, কারণ নিউ ইয়র্ক সিটির বাড়িগুলো বেসিক্যালি অনেক, এই নিউ ইয়র্কের বাড়িগুলো প্রত্যেকটা বাড়ি আসলে তুলনামূলক দাম অনেক বেশি অন্য অন্য জায়গার ক্ষেত্রে, সেক্ষেত্রে এখানে মর্গেজ অনেক বেশি আসে। এখন আমাদের যদি নিউ ইয়র্ক সিটির অধিকাংশ মানুষই বেসমেন্ট ভাড়া দেয়, এটা সিটি জানে, কিন্তু সিটি জানার পরও সেটা আসলে সিটির লোকজন যারা আছে তারাও জানে যে এখানে বেসিক্যালি মানুষের মর্গেজ সো হাই, সো সবাই চেষ্টা করে ওখান থেকে একটু হেল্পের জন্য। তো এটা নিয়ে আসলে দীর্ঘদিন যাবত নিউ ইয়র্ক সিটির মেয়র অফিস এবং এটা এখানে হাউজে আলোচনা করা হয়েছে। আলোচনার পরে সর্বশেষ যেটা আপডেট আমাদের, সেটা হচ্ছে এটা পাস হয়েছে অলরেডি, এটা সিগনেচার হয়ে গেছে, যে কিছু ট্রাইটোরিয়া দিয়েছে যে বেসমেন্টের মধ্যে আপনি ভাড়া দিতে পারবেন, কিন্তু ভাড়া দেওয়ার জন্য কিছু নিয়মাবলী আপনাকে মানতে হবে, অবলম্বনগুলো এই ট্রাইটোরিয়া গুলো থেকে আপনাকে পাস করতে হবে। তার মধ্যে সে ধরনের একটা আছে যে নিউ ইয়র্ক সিটির বেসমেন্ট যদি লিগাল করতে হয়, আপনাকে অবশ্যই সেখানে দুইটা এন্ট্রান্স থাকতে হবে, একটা আউট, একটা ইন, একটা আউট, দুইটা এন্ট্রান্স যদি থাকে, এইটা একটা, এবং নির্দিষ্ট একটা হাইট থাকতে হবে বেসমেন্টের, যে হাইটটা একটা মানুষ যাতে নর্মালি কমিউনিকেট করতে পারে, হাঁটা চলা করতে পারে, এরকম একটা নির্দিষ্ট হাইট থাকতে হবে। এবং আরেকটা হলো যে বয়লারের রুমটা আপনার, এইটা মানুষ যদি ওখানে থাকে, সেটা যেই জায়গার মধ্যে সে থাকবে তার থেকে এটা কত দূরে আছে, একটা নির্দিষ্ট পরিমাণ ডিস্টেন্স মেনটেন করতে হবে। এরকম কিছু রুলস, যেটাকে দুইটা অবশ্যই আমাদের ফার্স্ট এইখানে বেসমেন্টে মানুষ না থাকার জন্য কি কারণে বাধা ছিল, এটা কিন্তু মানুষের সিকিউর লাইফের জন্য, মানুষের জন্য করা হয়েছে এই লটা, কিন্তু সেফটির জন্য, অ্যাকচুয়ালি ইজ এ সেফটি রিজন। সো যখন এটা সেফটি রিজনের জন্য করা হয়েছে, এখন আবার যতগুলো লই আছে পৃথিবীর সব লগুলোই কিন্তু মানুষের জন্যই করা হয়, কারণ মানুষের স্বার্থেই প্রত্যেকটা ল করা হয়। লটা ছিল আগে মানুষের স্বার্থে, মানুষের সেফটি রিজনে বেসমেন্টে থাকা নিষেধ ছিল। আবার এই স্বার্থটাকে যাতে মানুষের নিরাপত্তাজনিত কোনো রকমের বাধার সৃষ্টি না হয়, এবং এই নিরাপত্তাজনিত কারণগুলোকে সবকিছুর সমন্বয় ঘটিয়ে তারপরও মানুষ যাতে ওই জায়গা থেকে একটা ইনকাম করতে পারে, যাতে খুব সহজেই মানুষ এই জায়গাগুলোর মধ্যে থেকে সে কিছুটা তার মর্গেজে সহযোগিতা পেতে পারে, এটার জন্য সিটি নতুন এই উদ্যোগটা নিয়ে এটা করেছে। কিন্তু এই ক্রাইটেরিয়া গুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে, যেগুলো সিটি দিয়েছে। যদি আপনাকে বেসমেন্টের লোক রাখতে হয়, তাহলে এই নিয়মগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। ধন্যবাদ আপনাকে। বেসমেন্টের কথা তো গেল, তো এই যে আপনি বললেন যে ইনভেস্টমেন্ট, মানে আমরা প্রপার্টি ইনভেস্টমেন্ট ব্যাপারে আসছি, যে এটা আসলে এটা কি কোনো এরিয়া ভিত্তিক, যে এই এরিয়াতে হলে এটা প্রফিটেবল, বা এই এরিয়াতে হলে এটার আসলে এটা একটা আসলে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি, কারণ আসলে আপনাকে অবশ্যই সময়, স্থান, কাল, পাত্র বুঝেই আপনার ইনভেস্টটা করতে হবে। কখন, কোন সময়, কোন জায়গাটা আমি ইনভেস্ট করব, কোন জায়গায় ইনভেস্ট করলে আমার জন্য বেটার হবে, এই নলেজটা অবশ্যই যারা ইনভেস্ট করে তাদের মধ্যে থাকা উচিত, এবং অনেকেরই অবশ্যই আছে, এবং তার যারা এটা বুঝে করে তারাই অবশ্যই ভালো করে। সে ধরেন যদি আমরা কুইন্সের কথা বলি, কুইন্স অলরেডি এই মার্কেটটার কথা বলি, যে আমরা এখন জ্যাকসন হাইটে আছি, জ্যাকসন হাইট ইজ অলরেডি হাই, এভরিথিং, অল দা, এখানে যতগুলো ল্যান্ড আছে, এখানে বাড়ি আছে, দোকান কথা যদি আমরা বলি, প্রত্যেকটার যে রেন্ট আছে, সবকিছু কিন্তু অলরেডি ইজ টু হাই।
এখন এইখানে কিন্তু সবাই ইনভেস্ট করতে পারবে না, মানে এবং কমার্শিয়াল জোন হয়ে গেছে, কিন্তু এই এবং হিল সাইডের উপরে ধরেন হিল সাইডের উপরে একেবারে আমাদের কমিউনিটি, আমাদের অধ্যুষিত এলাকায়, বাংলাদেশি কমিউনিটির বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে ইস ইজ আ হাই রেঞ্জ অলরেডি। সো প্রফিটের মার্জিন যদি হিসাব করে কেউ ইনভেস্টর যারা বেসিক্যালি তারা অবশ্যই হিসাব করে, সে ধরেন এখান থেকে 20 বছর আগে যারা জ্যাকসনাইটে ইনভেস্ট করছে দে আর লাকি নাও, এবং আবার এই 20 বছর 10 বছর আগে যারা জামাইকা হিল সাইডের উপরে যারা ইনভেস্ট করছে দে আর লাকি নাও, দে মেক এ লট অফ মানি নাও। এখন এখান থেকে সে সাউথ জামাইকার দিকে, আগে আমাদের কমিউনিটি যখন বাড়ে নাই ওই দিকে যাচ্ছে সাউথ জামাইকার দিকে, আস্তে আস্তে জামাইকার নিচে ধেসছে। ধরেন আমরা যদি বলি যে একটা বাড়ি ধরেন হিল সাইডের উপরে গ্র্যান্ড সেন্ট্রাল থেকে হিল সাইড পর্যন্ত যে প্রাইসটা আছে, আবার যদি হিল সাইডের নিচে একটা ব্লকে যায় সেখান থেকে প্রায় একটা ব্লক এই দিক আর এই দিক করলেই প্রায় $100,000 ডিফারেন্ট। আবার যদি জামাইকা থেকে আপনার হিল সাইড থেকে আমি যদি ধরি জামাইকা অ্যাভিনিউ পর্যন্ত, এর মাঝে যে প্রাইসটা আছে হিল সাইডে যেরকম $1 লক্ষ বেশি ডিফারেন্ট আছে, আবার জামাইকা থেকে আপনার যদি আবার নিচের দিকে যান, জামাইকা থেকে লিবার্টি অ্যাভিনিউ পর্যন্ত যান, সেখানে দেখবেন আবার $1 লক্ষ ডিফারেন্ট নিচে নেমে গেছে। আবার লিবার্টি থেকে আপনি আরো নিচে যান, আপনার প্রাইসটা আরো নিচে যাবে। কিন্তু এই যে যেতে 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 যেটা হচ্ছে, আমরা অলরেডি যেটা দেখেছি যে ধরেন এই জায়গাগুলো থেকে অলরেডি ইনভেস্ট করতে করতে সাউথ জামাইকার দিকে যারা যাচ্ছে, এখন থেকে 5 বছর পরে 10 বছর পরে এই সাউথ জামাইকার প্রাইস গুলো কিন্তু আবার এই জামাইকার মতো হয়ে যাবে, জামাইকা যারা হিল সাইডের মতো হয়ে যাবে। এবং আরো একটি বিষয় আছে, যারা ইনভেস্ট করে, বেশি ইনভেস্ট করে এবং একটু দূরদর্শিতার চিন্তা করে যে একটু দূর আরো 10 বছর পরে কি হবে, 20 বছর পরে কি হবে, সেই ক্ষেত্রে আমি মনে করি বিশেষ করে নিউ ইয়র্কে এখন এখান থেকে কুইন্সের চাইতে ব্রোঞ্জের দিকে ইনভেস্ট করাটা আরো প্রফিট মার্জিনটা বেশি থাকবে। এখন যেই প্রাইসে আপনি ব্রোঞ্জে কিনতে পারতেছেন বাড়িগুলো, সেটা কিন্তু এখন কুইন্সে অনেক জায়গায় সেটা কিনতে পারবেন না। ওটা 2 ফ্যামিলি 3 ফ্যামিলি হাউস, অত্যন্ত সুন্দর একটি বাড়ি, যেটা 3 ফ্যামিলি পর্যন্ত আপনার 1 মিলিয়নের মধ্যে ব্রোঞ্জে অনেক সুন্দর বাড়ি পাওয়া যায়। কিন্তু সেটা কিন্তু আপনি কুইন্সের মধ্যে 1 মিলিয়নের মধ্যে একটা সুন্দর বাড়ি আপনার পাওয়া একেবারেই মানে সুন্দর, যেভাবে মানুষের চাহিদা সেটা যেটা ব্রোঞ্জে পাবেন সেটা কিন্তু এখানে এখন পাবেন না। কিন্তু 10 বছর পরে যেই জায়গাগুলো আবার ব্রোঞ্জের, ওই জায়গাগুলো আপনার এই বাড়িটাই দেখা গেছে 1.5 মিলিয়ন হচ্ছে অথবা 2 মিলিয়ন হচ্ছে। সুতরাং ইনভেস্টের ক্ষেত্রে এই জায়গাগুলো আপনাকে একটু চিন্তা করতে হয় যে আসলে কোন জায়গাটা, একটা বিজনেসের ক্ষেত্রে সবসময় উঠতি একটা বিষয় থাকে যে কোন দিকটা আসলে উঠতি, কোন দিকটা যাচ্ছে। আসলে এটা হচ্ছে জাস্ট ইকোনমিক্স এর মতো, যে ডিমান্ড বাড়লে তখন সাপ্লাইটা যত বেশি, সাপ্লাই যখন বেশি থাকে, হ্যাঁ যখন ডিমান্ড বাড়বে তখন তো অবভিয়াসলি ওটার সাপ্লাইটা হবে। তো এরকমই বাড়ি, মানে এটার সাথে মিল আছে 100% এটার সাথে, এটা তো অবশ্যই ম্যাচ করতে হয়। যখন মার্কেটে যদি আপনি এখন বলেন যে আসলে সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে, যে এখন বাড়ি কেনার ক্ষেত্রে দেখা গেছে যেই বাড়িগুলো আপনার সাপ্লাই খুবই কম, তুলনামূলক সাপ্লাই কম, কিন্তু আপনার বায়ার অনেক বেশি মার্কেটে। এই যে বায়ার বেশি, হয়তো প্রশ্নটা আপনি এখনই করবেন চিন্তা করছেন, তো প্রশ্ন করার আগে আমি আপনি এটাই করতে চাইছেন, আমি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আসলে মার্কেটে এখন তুলনামূলক যে পরিমাণ বায়ার আছে সেই পরিমাণ বাড়ি কিন্তু মার্কেটে নেই, আসতেছে না। কারণ আপনি যদি হিসাব করেন একটা ব্লকের মধ্যে কিংবা একটা এরিয়ার মধ্যে কয়টা বাড়ি তুলনামূলক আসে, বছরে কয়টা বাড়ি আসে, এটা নির্দিষ্ট একটা পরিমাণ, হয়তো একেবারে ফিউ, কিছু কিছু জায়গা আছে যে একদম ফিউ। এই জ্যাকসনাইট এরিয়া যদি হিসাব করেন লং টাইম কোনো একটা বাড়ি আসে নাই, কিন্তু আপনার একটা বাড়ি আসছিল এই যে জাস্ট লাস্ট ফ্রাইডেতে, 1-2টা দিন এরা ওপেন হাউস করছে। বাড়ির যা প্রাইসের, সে ল্যান্ডলর্ড ইভেন সেলার সে চিন্তা করে নাই সেই প্রাইসটা সে নিজে পাবে, সে যে প্রাইস চাইছে তার থেকে অন্তত ওয়ে হাই এটা সেল হয়েছে, ওয়ে হাই। সো ইট ইজ লাইক ডিপেন্ড করে আসলে যখন মার্কেটটা, এটা প্লেস, এটা এই প্লেস নট অনলি প্লেস, লাইক সাপ্লাই এন্ড ডিমান্ড যে কথাটা আমরা বলছিলাম, এখানে ডিমান্ডটা এতই বেশি ছিল যে ডিমান্ডের কারণে আসলে প্রাইসটা অনেক হাই হয়ে গেছে। সেই সেম থিং এখন বাড়ি অনেক জায়গায় আমাদের চাহিদা
মতো বাড়ি নেই, কিন্তু ওই একই জায়গায় 10 জন ক্রেতা আছে যে তারা এই জায়গার মধ্যে বাড়ি কিনতে চায়, কিন্তু এখানে বাড়ি নাই। যখনই একটা বাড়ি আসে ঠিক 10 জন লোক সাথে সাথে ওইখানে চলে আসে। যখন ওখানে চলে আসে তখন অবশ্যই এই বাড়িটা নেয়ার জন্য 10 জন ফুল রেডি কাস্টমার, কিন্তু বাড়ি কিন্তু একটা। তো Right. এই জায়গার মধ্যে আসলে আমাদের এই প্রাইসটাও একটু হাই হয়ে যাচ্ছে বেসিক্যালি তুলনামূলক, ডিমান্ডের কারণে। রাইট। ধন্যবাদ আপনাকে। আর এই যে আরেকটু জানতে চাইবো যেটা হচ্ছে যে লিড পেইন্ট, এইটা আসলে কি একটু যদি ডিটেইলসে বলেন। এই এটা হচ্ছে আপনি দেখবেন যে একটা বাড়ি যখন কিনে, যে কোনো কাস্টমার একটা বাড়ি কিনতে গেলে যে লিস্টিং এজেন্ট থাকে যার নামে বাড়িটা লিস্টিং করা হয়, সে অলওয়েজ যতগুলো কাস্টমার থাকে কিংবা সে ওপেন হাউস করে, যখন এই সিটির কোনো লোক যায় ওখানে, তখন একটা সে প্রাইস একটা পেপারসে সাইন করে, সেটাকে বলে ডিসক্লোজার ফর্ম। এই ডিসক্লোজার ফর্মটা কেন? এটা হলো যে আপনি যখন এই নিউ ইয়র্ক সিটির মোস্ট অফ দা হাউস হচ্ছে যে 1978 এর আগে করা। যখন যে কোনো বাড়ি 1978 এর আগে থাকবে, এই বাড়িগুলোর মধ্যে লিড পেইন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এবং এইটাকে ডিসক্লোজ করার জন্য ফার্স্ট অফ অল হলো হচ্ছে সেলার অবশ্যই ডিসক্লোজ করবে এজেন্টের সাথে, এবং এজেন্ট হ্যাভ টু হ্যাভ, সে ডিসক্লোজ করবে যতগুলো বায়ার আসবে এখানে, প্রত্যেকটা বায়ারের সেই সাইন দিয়ে, এবং তাদেরকে বলতে হবে এবং ডিসক্লোজার ফর্মে তাকে সাইন করাইতে হবে যে এই বাসাটা 1978 এর আগে বিল করা, এবং এটার মধ্যে এই লিড পেইন্ট আছে কিংবা লিড পেইন্ট নাই, দুইটা। যদি ধরেন অ্যাটর্নির মাধ্যমে যখন সাইন করা হয়, আপনি যখন বাড়িটা ক্লোজ করবেন কিংবা বাড়ি কেনার আগে আপনি যখন অফার পাঠাচ্ছেন, সাইন করতেছেন, সব জায়গায় কিন্তু এই ফর্মটা থাকে। কারণ এটার মধ্যে সে স্বীকারোক্তি দিচ্ছে যে এই বাড়িটার মধ্যে লিড পেইন্ট আছে কিংবা নাই। যদি সে কখনোই, যদি ধরেন আপনার ক্লোজিং হয়ে গেল, বাট আপনাকে সে বলছে এটার মধ্যে লিড পেইন্ট ছিল না, আমার বাড়ির মধ্যে ক্লিন ছিল, কিন্তু আপনার পরবর্তীতে দেখা গেছে এটা লিড পেইন্ট আছে, তো এটা যদি হয় পরবর্তীতে সে কিন্তু এই এজেন্ট সহ, যে এজেন্ট ছিল যে আপনাকে সিগনেচার করায় নিছে, সে এবং সেলার দুজনেই, তারা যদি সেখানে এখানে দুইটা অপশনই আছে কিংবা নাই, আপনি মোস্ট যেহেতু আছে যখন বলবে, তখন তো অবশ্যই অ্যাটর্নি আপনাকে বলবে যে এটা তাহলে ঠিক করো, এটাতে ফিক্সড করতে হবে। যদি ফিক্সড, তার মানে মোস্ট অফ দেম নাই বলা হয় এটার মধ্যে, যে এটা নাই, তো নাই বললো, তারপরে বাড়িটা আপনি নিলেন, বাড়ি ক্লোজ করলেন, হয়ে গেল। এরপরে দেখা গেল যে আপনি যখন বাসায় উঠলেন, আপনি দেখলেন এটার মধ্যে কোনো কারণে আপনি সেটা টেস্ট করার পরে ধরা পড়লো যেটার মধ্যে লিড পেইন্ট আছে, দেন তারা আবার এটা নিয়ে কোর্টে যাইতে পারবে এবং তারা গিলটি হবে। গিলটি হলে এখানে প্ল্যানটি ওই অ্যাটর্নি সহকারে, যেই অ্যাটর্নি থাকবে, তারপর লিস্টিং এজেন্ট, সেলার, সবাই এটার সাথে যারা যারা জড়িত ছিল, তারা সবাই কিন্তু এটার জন্য তাদের আবার পে করতে হবে। আচ্ছা, সো লিড পেইন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের যারা বাংলাদেশের কমিউনিটির লিস্টিং এজেন্ট, যারা বিশেষ করে লিস্টিং এজেন্ট এবং আমাদের ক্রেতা, প্রত্যেকেরই জানা দরকার। এটা আসলে সিটির জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট, সিটি ইজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এখানে আমার একটা প্রশ্ন, এই যে আপনি বললেন যে বাড়ি যারা কিনবে তাদের বাড়ি কেনার আগে এটা জানা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, লিড পেইন্ট, কিন্তু কি করে জানবে? তারা জানা, এটা তো বেসিক্যালি যখন ইনস্পেকশন হয়, বাড়িটা ইনস্পেকশন হয়, যখন ইনস্পেকশন, যে ইন্সপেক্টর থাকে সেটাকে কিন্তু সুন্দরভাবে বাসাটা ইনস্পেকশন সে করে, সে যখন এটাকে ইনস্পেকশন করে, এটা তার কাছেও, সেও কিন্তু এটার মধ্যে বলতে পারে যে লিড পেইন্ট আছে কিংবা নাই, সেও এটা কিন্তু একটা রেজাল্ট সেও দিবে। তো এইটা তার দায়বদ্ধতা আছে, ইন্সপেক্টরের এখানে দায়বদ্ধতা থাকে। সো ইন্সপেক্টরটা কিভাবে, সে যখন ইন্সপেকশন করলো, এই লিস্টিং এজেন্ট এবং সেলারের সাথে ইন্সপেক্টর যে আছে, সে কিন্তু আবার ইন্সপেক্টরটা হয় কিন্তু বায়ারেরই, কিন্তু সেও এটার সাথে কিন্তু জড়িত। সুতরাং এইটা তারও যদি কোনো কারণে থাকে, সে কিন্তু জানবে। আপনি যে আপনার প্রশ্নটা ছিল যে আসলে সে কি বায়ার কিভাবে জানবে, বায়ার জানবে ইন্সপেক্টরের মাধ্যমে। ইন্সপেক্টর যখন ইন্সপেকশন করবে, সে ইন্সপেকশন করার মাধ্যমেই সে আপনাকে জানাবে এটার মধ্যে কোথায় কোন ত্রুটি বিচ্যুতি আছে বাসাটার। এটা সম্পূর্ণ একজন ইন্সপেক্টর, তিনি এটা পর্যবেক্ষণ করে তিনি সম্পূর্ণরূপে আপনাকে বলবে যে এটার মধ্যে এই সমস্যা আছে, এই সমস্যাগুলো নাই। এটা তার একান্তই তার বলার কথা, ইন্সপেক্টরের। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আর জানবো যে বাসার
নিয়ে অনেক আলোচনা হলো। তো আসলে এই যে আমরা তো শুরুটা করেছি ইনভেস্টমেন্ট, মানে রেন্টাল ইনভেস্টমেন্ট, যেটা নাকি রেন্ট করার জন্য, ইনভেস্টমেন্ট প্রপার্টি নিয়ে। তো ইনভেস্টমেন্ট প্রপার্টি আসলে সময়টা কখন মানে বেটার মানে ইনভেস্ট করার জন্য, প্রপার্টি ইনভেস্ট করার জন্য কোন সময়টা আসলে ভালো? অ্যাকচুয়ালি বিজনেসের ইনভেস্টমেন্টের টাইমটা টাইম ইজ অলওয়েজ গুড, লাইক এইটা তারপরও একটা টাইম থাকে, যখন যেমন এই সামারের টাইমটা কিন্তু মানুষ খুব বেশি, কাস্টমার বেশি থাকে। সো ইনভেস্টমেন্টের সময়টা বেসিক্যালি যদি টাইমলি হিসাব করি আমি, যেই টাইমটা ফেভার করে না, মানুষের ফেভারে থাকে না, যেটা আসলে যেমন এখন সবাই বাড়ি কেনার জন্য মার্কেটে দৌড়াচ্ছে, এখন যদি কেউ ইনভেস্ট করার জন্য যায়, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে রেগুলার কাস্টমার যারা, তারা পছন্দ হলে তারা বিষয়টা তারাই নিজেরাই করতে চায়। তো একটা অফ টাইম যেই জিনিস, যখন কাস্টমার কম থাকে, ইনভেস্ট করার জন্য ওই টাইমগুলোই বেটার। উইন্টার টাইম, স্নো আছে, বাড়িটা দেখতে সুন্দর লাগতেছে না, কিন্তু যে ইনভেস্ট করবে সে কিন্তু জানে এটার মধ্যে কি আছে, কিন্তু ফার্স্ট বায়ার কিন্তু বুঝবে না যে আসলে এটার মধ্যে কি আছে। সো ইনভেস্টের টাইমটা ওরকম একটা উইন্টার টাইম, যে ওই সময়টা করলে এই সময়টা তারা সেল করতে তাদের জন্য সুবিধা। সো দেন বোথ মেক এ মানি। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে ছোট করে একটু প্লিজ। ধন্যবাদ। আজকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন, আপনাদের আরো যদি কোনো কোশ্চেন থাকে রিয়েল এস্টেটের ব্যাপারে, ক্রয় কিংবা বিক্রয়ের ব্যাপারে, কিংবা ভাড়ার ব্যাপারে, ইনভেস্টমেন্টের ব্যাপারে যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে, আপনারা ডোন্ট বি হেজিটেট, আপনারা এনি টাইম আমাকে কল করতে পারেন। আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, 9173794125। এই নাম্বারে আপনারা কল দিলে যে কোনো সময় যে কোনো কিছু জানার জন্য আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।